ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা রয়েছে, বাংলাদেশের প্রস্তুতি না থাকলে আত্মঘাতী হবে মন্তব্য প্রধান উপদেষ্টার। ভারত থেকে হাসিনার অডিও বক্তব্যের প্রমাণ পেল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, আদালত অবমাননার অভিযোগ দায়ের। রাজধানী মোহাম্মদপুরের অভিযান চালাচ্ছে রাজউক, ভাঙা হচ্ছে ভবনের নকশা বহির্ভূত অংশ, করা হচ্ছে জরিমানা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে বিঘ্ন, সঞ্চালন লাইনের সংকটে মিলছে না চাহিদার অর্ধেকও। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছি তাসনিম জান্নাত। অর্থে শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই বাংলাদেশ যদি প্রস্তুতি না নেয় তাহলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমান বাহিনীর বার্ষিক মহড়া সমাপনী অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান সহ অন্যান্য সরঞ্জাম কেনা হবে। সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় দেশপ্রেম এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিমান বাহিনীর সব প্রধান ঘাঁটি সহ সিলেট, লালমনিরহাট, শমশেরনগর, বগুড়া, বরিশাল, রসুলপুর ও সুধারামে অবস্থিত বিভিন্ন স্টেশন ও ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-23। এপ্রিলে শুরু হওয়া এই মহড়া আজই শেষ হবে। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। চ্যালেঞ্জ সত্ত্বেও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর তৈরি দুর্যোগ মোকাবেলায় বড় উদাহরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভার্চুয়ালি এসব ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় ঘরগুলো তৈরি করা হয়। এর আগে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন 4 জেলার ডিসিরা। অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে একজন করে তাদের বক্তব্য তুলে ধরেন। স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। তো এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা, জিনিসপত্র হাজির করা। ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। দুপুরে ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ জানায় প্রসিকিউশন। এ সময় বিচার কাজে বাধা দেওয়ার অভিযোগ কেন আনা হবে না ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্তকারীরা জানিয়েছেন, 226টি মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। ভারত থেকে শেখ হাসিনার দেয়া এমন অডিও বক্তব্যের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এর আগে শেখ হাসিনার অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত আলামতের ফরেনসিক তদন্ত করার আদেশ দিয়েছিল। রাজধানীর যাত্রাবাড়ি, ভাটারা এবং বাড্ডা থানার আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিন এবং সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। এর আগে সকালে আদালতে তাদের হাজির করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আদালত মামলার শুনানিতে জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে জানান তদন্ত কর্মকর্তা। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
সাধারণ বাচ্চা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এগুলি খুবই আমরা পরীক্ষা নিরীক্ষা করে মামলাগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং এই মামলাদের কোনো ত্রুটি না থাকে, এই মামলাগুলো যেন আইনের ফাঁক দিয়ে কেউ বের হয়ে যেতে না পারে, সেই জন্য খুবই সতর্কতার সঙ্গে তদন্তটা করা হচ্ছে। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসামিরা জড়িত, যতগুলি হত্যা হয়েছে প্রত্যেকটি হত্যায় এই আসামিগুলো জিজ্ঞাসাবাদের পর্যায়ে পড়বে। জাতীয় সঞ্চালন লাইনের সংকটের কারণে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মিলছে না চাহিদার অর্ধেক গ্যাসও। রাজধানীর মগবাজার, মহাখালী, রামপুরা সহ বেশ কিছু এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর বাইরে অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, কম্প্রেসার চালু করেও চাহিদার অর্ধেক গ্যাস দেওয়া যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। পেট্রোবাংলা জানিয়েছে, গরমে বিদ্যুতের চাহিদা বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে হয়েছে। এতে বাণিজ্যিক এবং শিল্পের গ্রাহকের বরাদ্দ কমছে। এদিকে গ্যাস সংকটের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। মনে করেন আইলে মনে করেন যে পেশা টাকা 190, কিন্তু গ্যাস টাকা 50 টাকা, 70 টাকা, 80 টাকা। এটা 2 টিপ মালিক গ্যাস জায়গা। আজকে 1 সপ্তাহের বেশি দেখা গেল। দিনে আগে একবার গ্যাস নিলে সারাদিন চলতে পারতাম, এখন 4বার গ্যাস নিতেছি, এরপরও চলতে পারতেছি না। আগে 1200-1400 টাকা বেতন পাইছি, 300-400 টাকা বেতন পাই, সংসার চলে না। এতদিন রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নকশা বহির্ভূত ভবনের অংশ ভাঙতে অভিযান চালাচ্ছে রাজুক। দুপুরে 12:30 থেকে শুরু হয় অভিযান। অভিযানে অনুমোদনহীন 14 তলে একটি ভবন ভাঙা হচ্ছে। রাজুক জানিয়েছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে অবৈধভাবে ভবন তৈরি ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাজধানীর পীরের বাগে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া সহ 17টি ভবনে অভিযান চালায় রাজুক। জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। একই সাথে কেরানীগঞ্জে নির্মাণাধীন আরও 8টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজুক। এ সময় 3টি ভবনের আংশিক ভেঙে ফেলা সহ জরিমানা করা হয় 2 লাখ টাকা। এই 2 এলাকা থেকে একটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ মোট 21 ভবনের বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। জরিমানা করা হয় মোট 3.5 লাখ টাকা। অভিযানের আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, এর আগেও আপনি সংবাদে যুক্ত হয়ে জানিয়েছেন যে 12টা থেকে আসলে এই অভিযান শুরু হয়। অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? দেখুন, এই মুহূর্তে আমি আছি চন্দ্রিমা মডেল টাউনের 12 নম্বর রোডে। আপনি দেখতেই পাবেন আমার পেছনে স্কেভেটর দিয়ে কিন্তু এখনো বাড়ির বিভিন্ন অংশ ভাঙার কাজ চলছে। এখানে যে বাড়িগুলি অংশ ভাঙার কাজ চলছে সেই বাড়িগুলি আসলে অনুমোদনহীনভাবে গড়ে তোলা হয়েছে। রাজুকের তরফ থেকে আমাদের যেটুকু জানানো হয়েছে যে এখানে এই পুরো হাউজিং, চন্দ্রিমা মডেল টাউনের পুরো হাউজিংই কিন্তু অননুমোদিত। এখানে যে বাড়িগুলি গড়ে তোলা হয়েছে সেই বাড়িগুলিরও কোনো অনুমোদন নেওয়া হয়নি রাজুক থেকে, যার কারণে এখানে সকাল থেকে অভিযান চলছে। 12টা থেকে এই পর্যন্ত আমরা রাজুকের তরফ থেকে যতটুকু জানতে পেরেছি যে 12টি ভবনের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই সাথে 8টি ভবনের বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। যেহেতু ভবন মালিকদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই জরিমানার বিষয়টি এখনো তারা বলতে পারেনি, এখনো জরিমানাটা করতে পারেনি। তবে মিটার জব্দ করে নেওয়া হয়েছে এবং ভবন কর্তৃপক্ষ কিংবা মালিক পক্ষের কেউ যোগাযোগ করে আইনি পদক্ষেপ অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজুক। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ বড় বড় ভবন কিন্তু গড়ে তোলা হয়েছে এবং এই জায়গাটি, এই মডেল টাউন অর্থাৎ চন্দ্রিমা মডেল টাউনটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু গড়ে তোলা হয়েছে। এখানে যেভাবে অনুমোদন নিয়ে আসলে এই হাউজিংটি গড়ে তোলার কথা ছিল সেটি কিন্তু করা হয়নি। সাধারণ মানুষের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে কোনো ধরনের নোটিশ কিংবা চিঠি দেওয়া হয়নি। তবে রাজুক বলছে যে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে, মোবাইল কোর্ট অনুযায়ী তারা এখানে জরিমানা যে শাস্তির বিধান করছে, যার কারণে মোবাইল কোর্টে কোনো ধরনের আগাম নোটিশ কিংবা চিঠি বিষয়টি থাকে না, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে রাজুকের তরফ থেকে কিন্তু শক্ত অবস্থান নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে, গত সপ্তাহখানেক ধরে কিন্তু রাজুক রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান পরিচালনা করছে। সেই সাথে জরিমানা
বিদ্যুতের মিটার জব্দ করছে, কোথাও কোথাও পানির লাইন কেটে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে পরিষ্কার জানিয়ে রাখি যে রাজুকের সাথে কিন্তু সমন্বিত উদ্যোগে সেবা সংস্থাগুলি যেগুলি আছে, তিতাস আছে, ডেস্কো আছে, ওয়াসা আছে, তারা কিন্তু একযোগে এই অভিযান পরিচালনা করছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই যে বর্ধিত অংশ কিংবা অবৈধ ভবন কিংবা নকশা বহির্ভূত অংশ এগুলো ভেঙে ফেলার কাজ কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে। রাজুকের তরফ থেকে এ পর্যন্ত ৩,৩৮২টি ভবন কিন্তু চিহ্নিত করা হয়েছে এই অনুমোদিত কিংবা নকশা বহির্ভূত। এছাড়াও রাজুক বলছে যে তাদের কাজ চলমান রয়েছে। আরও বেশ কিছু বাড়ি এই রাজধানী জুড়ে কিংবা রাজধানীর আশেপাশে যেগুলি রাজুকের আওতাধীন সেই জায়গাগুলি কিন্তু তারা চিহ্নিত করেছে এবং ভেঙে ফেলা কিংবা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে রাজুক। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য চন্দ্রিমা মডেল টাউনের 12 নম্বর রোড থেকে। জি, রেজানুল হক জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে। যেসব সরকারি চাকরিজীবী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পান তারা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারী এ সুবিধা পাবেন। এর আগে 2017 সালে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেলে নতুন পে স্কেলে তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে একটি উচ্চতর গ্রেড পাবেন তিনি। কাল থেকে পরপর 3 দিন ঢাকায় আলাদা সমাবেশ করবে 3টি রাজনৈতিক দল ও সংগঠন। প্রথম দিন দুপুর 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকা সহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। শুক্রবার আওয়ামী লীগের বিচার সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেলা 3টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে হবে এই সমাবেশ। পরদিন শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন শিল্প কারখানা বন্ধ করে হাজার হাজার শ্রমিক বেকার করা অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসক দিয়ে ওইসব শিল্প কারখানা চালু রাখলে এত শ্রমিক বেকার হতো না বলেও দাবি তার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে শ্রমিক দলের সমাবেশ ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার দাবি, এমনিতেই দিন দিন দেশে বেকারের সংখ্যা বাড়ছে, এর মধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু শিল্প কারখানা বন্ধ করে দিয়ে এই সংকট বাড়িয়ে তুলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রমিকের অধিকার আদায়ে আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথিতে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সমাবেশের বিষয়ে অবহিত করা হয়েছে। এই সমাবেশে শ্রমিকের বিভিন্ন দাবির পাশাপাশি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়ে সেই মিল কারখানাগুলো, আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর এবং তার স্ত্রী সাবেরার 3 বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগে রায় দেন। 2007 সালে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের 21 জুন আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। 2023 সালে দুর্নীতির মামলায় খালাস চেয়ে 13 বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন আমান।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। রমনা বটমূলে হামলা মামলায় হাইকোর্টে আপিলের রায় ৮ মে। বিস্ফোরক মামলা 2 যুগ ধরে ঝুলছে বিচারিক আদালতে। দুই মাস পর মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ সহ সব মাছ ধরার নিষেধাজ্ঞা। জাল নৌকা নিয়ে মাছ শিকারের প্রস্তুতি জেলেদের। যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা আনতে রাজধানীতে ফিরছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। থাকছে এআই এবং ম্যানুয়াল নিয়ন্ত্রণ। ঢাকা উত্তর এবং দক্ষিণের 4টি মোড় দিয়ে শুরু হচ্ছে। 18 কোটি টাকা খরচে মোট 22টি স্থানে বসানো হচ্ছে এসব সড়ক বাতি। বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যালের 50 থেকে 100 মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করা যাবে না। এমন 6টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ট্রাফিক মোড়, এখানে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেত বাতি। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভেতরে রয়েছে কন্ট্রোল বোর্ড, এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে। করার পরে আমরা কোন সাইডে কোনটা সবুজ কয় মিনিট দেবো, লাল কয় মিনিট থাকবে, তারপর পেডেস্ট্রিয়ান, অ্যাম্বাটার কোনটা কত মিনিট থাকবে, এটা দেখে আমরা টাইম সেট করে দেবো। ঘন্টার পর ঘন্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দিবেন ট্রাফিক পুলিশ। এই সিগন্যাল পদ্ধতি তৈরি করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। এসব বাতি নষ্ট হলে দ্রুত মেরামত করা যাবে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 6 দফা সুপারিশ বাস্তবায়নের পরামর্শ তাদের। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু এনফোর্স করা, এই হাত দেখে ট্রাফিক থামানো চালু করা ট্রাফিক পুলিশের কাজ না। তো আমাদের এই যেটা আমরা বলছি কন্ট্রোল বক্স, যেটা কন্ট্রোল রুমে থাকবে, সেখানে সিগন্যাল অপারেটরের সাথে একজন কনস্টেবল হয়তো বা থাকতে পারেন। তাকে ধীরে ধীরে তিনিও সিগন্যাল কীভাবে অপারেট করতে হয় সেই প্রশিক্ষণটাও তার হয়ে যাবে। আর যারা এখন ফিল্ডে কাজ করছেন আরও 3-4 জন, তারা কিন্তু অফরোড হয়ে যাবে, তারা তখন এনফোর্সমেন্টের কাজটা করবে। গোটা রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আপডেট করা হচ্ছে। গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত থাকবে এআই পরিচালিত বাতি, বলছে উত্তর সিটি কর্তৃপক্ষ। করিডোরে কিন্তু এআই বেস ট্রাফিক করছি, সেটা আপনারা জানেন যে ইয়া থেকে আমাদের গুলশান থেকে 7 রাস্তা পর্যন্ত এটা পুরোটা এআই বেস হবে। তো আধুনিক বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট যে ট্রাফিক ফ্যাসিলিটি, সব সার্ভিসেস আমরা এখানে মধ্যে রাখছি। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণে 2টি করে 4টি মোড়ে বসছে সব সংকেত বাতি। এর মধ্যে উত্তরে 14টি এবং দক্ষিণে আরও 8টি বসানো হবে। এরই মধ্যে শেষ হয়েছে কারওয়ান বাজার, ফার্মগেট ও বাংলা মোটর এবং ইন্টারকন্টিনেন্টালের মোড়ের কাজ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমনা বটমূলে বোমা হামলার মামলায় হাইকোর্টের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় ঘোষণা 8 মে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। বিচারিক আদালতের রায় ঘোষণার 1 যুগ পর হাইকোর্টে আলোচিত এই মামলার রায় ঘোষণা হচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, 2014 সালে রায় হওয়ার পর 467 বার সময় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 4 বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষী প্রমাণ না থাকায় রায় পক্ষে যাবে কিনা সেই শঙ্কা থেকেই বারবার সময়ক্ষেপণ হয় বলে জানিয়েছেন আইনজীবীরা। 2001 সালের 1 বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে নিহত হয় 9 জন। হাসপাতালে মারা যায় আরও 1 জন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে পড়ে আছে ঢাকার বিচারিক আদালতে। সাইকেলে 2 শতাধিক তরুণের নগর পরিভ্রমণের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং এসপেরিয়া হেলথের যৌথ আয়োজনে নগরীর কাজীর দেউরি আউটার স্টেডিয়াম থেকে শুরু হয় সাইকেল র্যালি। সেখানে 2 শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। এর আগে আয়োজন উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি শব্দ দূষণ রোধে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকা শব্দশূন্য জোন করার পরিকল্পনার কথা জানান। একই সাথে আইন প্রয়োগ ও সচেতনতার মাধ্যমে শব্দ দূষণ মুক্ত নগরী গড়ার অঙ্গীকার করেন। নগরে গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে চকবাজার গিয়ে শেষ হয় র্যালিটি। হসপিটাল এরিয়া, এডুকেশনাল ইনস্টিটিউশন এরিয়া, যেখানে আসলে খুব দরকার যে হর্ন না বাজানো, তো ওই জোনগুলোকে আমরা যাতে কেউ হর্ন না বাজে সেই ধরনের কিছু নীতিমালা
আইন আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়ে আসব। 2 মাস পর মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। এরই মধ্যে জাল নৌকা দিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলেরা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। এ সময় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত এবং মজুদের উপর নিষেধাজ্ঞা ছিল। মধ্যরাতে শেষ হবে সেই নিষেধাজ্ঞা, তাই জাল ও নৌকা সহ মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নিতে ঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। অভিযান সফল দাবি করে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তার আশা, গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 28,500 টন, যা গত বছরের চেয়ে 5,000 টন বেশি। সরকারের নির্দেশে অভিযান দিয়েছে, অভিযানের সাথে আমরা বন্ধ ছিলাম, জাল বাই নাই, এখন সব ঠিক করেছি। মেঘনা নদীতে অভয়াশ্রমে মাছ ধরা, সকল মাছ ধরা বন্ধ। সেই হিসাবে আমাদের এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী 1 মে থেকে আমাদের এই নদীতে আবার যথারীতি জেলেরা মাছ ধরা শুরু করবে। তো আমরা মনে করি যে এইবারে যে জাটকা সংরক্ষণ যে অভিযান, যেটা অভয়াশ্রমে, এটা আমরা শতভাগ আমাদের সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। শেরপুরের শ্রীবর্দী উপজেলার লঙ্গরপাড়া বাজারে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঢাকঢোল বাজিয়ে ছন্দের তালে তালে লাঠির বিভিন্ন ধরনের কসরত দেখিয়ে দর্শকদের মন জয় করেন লাঠিয়ালরা। ঐতিহ্যবাহী এই লাঠি খেলায় মুগ্ধ দর্শকরা। হারিয়ে যেতে বসা লাঠি খেলায় এখনো রয়েছে অনেক জনপ্রিয়তা, তাই সব বয়সের মানুষের আকর্ষণ এই খেলার প্রতি। ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন। খেলাটা খুব ভালো লাগে। খেলা কত ডুল মাইক মারছে, তালুক পাড়া তো শুনছি, হুই না আমরা আই করছি 8 জুন। নারী বাড়ি খেলা দেখে খুবই আনন্দ লাগে। আঙ্গুর বাড়ি খুব দূরে, আমরা খেলার বাড়ি শুনি দেখতে আই পড়ছি। ইনশাআল্লাহ খেলা খুব সুন্দর মতন খেলা হইতাছে। বাপ দাদা পূর্বপুরুষ নিলে খেলা দেখে আসি, খেলা ভালোই দেখা যায়, ভালোই লাগে সবারই। আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বর্তমানে করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা। এছাড়া নারী ও 65 বছর বয়সের বেশি করদাতাদের জন্য করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা করার দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর আয়োজনে এনবিআর এর পরামর্শ কমিটির 45তম সভায় এসব প্রস্তাব দেওয়া হয়। এ সময় এবার বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সভায় বিডিএমএ সভাপতি শওকত আজিজ অভিযোগ করে বলেন, ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে। আয়কর সংক্রান্ত প্রস্তাবনা, বর্তমান মূল্যস্ফীতি এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 1 লক্ষ টাকা বৃদ্ধি করে 4,50,000 টাকা। মোট দেশজ উৎপাদন জিডিপির আকারের ভিত্তিতে এশিয়ার মধ্যে 10ম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ। সম্প্রতি এশিয়ার দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এডিবির প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এতে আরও জানানো হয়, বাংলাদেশের জিডিপির আকার এখন $450.5 বিলিয়ন। প্রায় 46টি দেশের জিডিপির আকারের হিসাব দিয়েছে এডিবি। সংস্থাটির তথ্য বলছে, এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন। চীনের জিডিপির আকার প্রায় $18,957 বিলিয়ন। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় স্থানে কোরিয়া। এদিকে এডিবির তালিকায় এশিয়ার দেশ জাপান নেই। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী ইয়াসিন আরাফাত শাকিল হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশ জানিয়েছে, 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান নামে পুলিশ ও র্যাব। পরে গঙ্গাবর বাজারের পরিত্যক্ত ডোবার পাশ থেকে সেমি অটোমেটিক পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আটক 3 আসামির মধ্যে 2 জনকে 54 ধারায় কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে ইভটিজিং এর প্রতিবাদ করায় নানা আলী আসগরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায় দক্ষিণ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ভাতিজা গোলাম সরওয়ার জানান, স্থানীয় আলামিন আলী আসগরের নাতনিকে দীর্ঘদিন ধরে রাস্তায় ইভটিজিং করত। এ কারণে সোমবার আসগর সিঙ্গাইর থানায় অভিযোগ দেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ এলাকায় আলামিনের খোঁজ খবর নেয়। এর পরপরই কয়েকজন সন্ত্রাসী আলী আসগরকে কুপিয়ে রক্তাক্ত করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুর্গাপুরের বিরিশিরি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দুর্জয়কে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী। পুলিশ জানিয়েছে, সোমবার ওই কলেজ ছাত্রী তার হবু স্বামীর সাথে বিরিশিরি বেড়াতে গেলে দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার দুপুরে হোটেলে একা পেয়ে দুর্জয় তাকে ধর্ষণ করেন। পরে পুলিশ গিয়ে হোটেল থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার এবং দুর্জয়কে আটক করে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।